আমি আরু। খেয়ে কোনো কাজ নেই, সারাদিন শুয়ে শুয়ে ফোন ঘাঁটি। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুম। তো আজকে সকালে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিলাম। বেশিরভাগ পোস্টই আজকে কাঠগোলাপ নিয়ে। কাঠগোলাপ গাছ দেখেছি ফুল ফুটবে ফুটবে এমন অবস্থায়। আমাদের বাসায় বেলি ফুল, গাঁদা ফুল, বোতাম ফুল, মোরগ বাঁকা ফুল, রসুন ফুল, গেট ফুল গাছ আছে, কিন্তু কাঠগোলাপ গাছ নেই। আমার অনেক শখ আমাদের বাসায় কাঠগোলাপ গাছ লাগানো। আরো অনেক ফুলের গাছ লাগানোর শখ আছে। সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজ নার্সারিতে গিয়ে কাঠগোলাপের চারা গাছ কিনে নিয়ে আসবো, যত রঙের আছে। কাঠগোলাপ অনেক রং এরই হয়, যেমন কালো খয়েরি, গাঢ় গোলাপি, হালকা গোলাপি আর সাদা, সাদা আর হলুদ, লাল খয়েরি, শুধু সাদা। জানি না নার্সারিতে কত রঙের কাঠগোলাপ গাছের চারা পাবো। আচ্ছা, গিয়ে তো দেখি। আমার রেডি হওয়া খুব সাধারণ। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে ওনা ভালো মতো গায়ে জড়িয়ে নিলাম। উদ্দেশ্য একটু সাবান দিয়ে হাত মুখ ধোয়া। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি কোন স্নোব ফেস ওয়াশ ইউজ করি না। কোন অনুষ্ঠানে একটু পন্স পাউডার ইউজ করি। আব্বু আম্মু যেই সাবান ইউজ করে সেই সাবান ইউজ করি। আরে আমি তো জমের আয়েলসা, ঠিক মতো চুলি আঁচড়ায় না। যাই হোক, লাইফবয় সাবান দিয়ে হাত মুখ ধুয়ে রুমে গিয়ে ফ্যান ছেড়ে দিলাম। কোন মতো চুল আছে, কাঠি দিয়ে চুল আটকে নিলাম। যা পরেছিলাম বাসাতে তার উপরেই বোরখা পরে নিলাম। বোরখা পরার এই এক সুবিধা, কোথাও বোরখা না খুলতে হলে আমরা যে সে কাপড়ের উপরেই বোরখা পরে বেরিয়ে পড়ি। মাস্ক পরে হেজাব ওনা ডিজাইন করে বেঁধে নিলাম। মাস্ক হয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের, আর এক্সট্রা হেজাব ওনা দিয়ে বা এক্সট্রা কেনা নেকাব দিয়ে মুখ ঢাকতে হয় না। যাই হোক, রেডি হওয়া শেষ। আমার এইভাবে রেডি হতে 10-15 মিনিট সময় লাগে। মোবাইল আর ছোট সাইড ব্যাগটা নিলাম। আগে চেক করে নিলাম সাইড ব্যাগে টাকা ঠিক মতো আছে কিনা। আমি আবার বিশ্ব মন ভুলো। দেখা যাবে অটো থেকে নেমে সাইড ব্যাগে চেক করে দেখি টাকা নিয়ে আসি নাই, তখন কি হবে? আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হলাম। অটোর জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা অটোরও খবর নেই। সবগুলো শুধু এদিকেই আসছে। আমি বুঝি না, যখন হাতে টাকা শর্ট থাকে তখন রাস্তায় ওঠার সাথে একের পর এক অটো যেতেই থাকে, আর যখন খুব তাড়া আছে বা হাতে বেশি টাকা আছে তখন অটোর নাম গন্ধও পাওয়া যায় না। না, এইভাবে রোদের মধ্যে তো আর দাঁড়িয়ে থাকার মানে হয় না। হাঁটতে থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণে একটা অটো পাচ্ছি। কিছু দূর যাওয়ার পর একটা অটোর দেখা পেলাম, ওইটাতেই উঠে বসলাম। কি শান্তি! অটো খোলা হওয়ায় গায়ে ঠান্ডা বাতাস লাগে। অটো থেকে নেমে একটা রিক্সা ডাকলাম। এই যে মামা, যাবেন নিউ মার্কেট? হজামু। কত টাকা ভাড়া নিবেন? 20 টাকা দিয়েন। কি, এইখান থেকে এইখানে এত টাকা ভাড়া? এমনি সময় তো হেঁটেই যায়, আজকে অনেক গরম দেইখা রিক্সা ডাকলাম। 10 টাকা দিমু, যাবেন? কি কন এইগুলা? আপনি 15 টাকা দিয়ে উঠেন। থাক, ওই টাকা কোনো অসহায়রে দান কর্মনে, আমি হাইটটাই যাইতেছি। আমি হাঁটতে ভীষণ ভালোবাসি। বেশিরভাগ সময় সম্ভব হলে হেঁটেই যাওয়া আশা করি। আমার এক ধরনের মনে মনে জেদ থাকে, এইখান থেকে এইখানে পর্যন্ত হেঁটে যাবই যাব একদিন। আমি তা পূর্ণ করিও সময় সুযোগ পেলে। একদিন শহর থেকে আমরা দাদিকে দাদু বলি, ভাইয়ের বাসায় হেঁটেই গিয়েছিলাম। অটো ভাড়া 5 টাকা, কিন্তু হেঁটে যেতে 15-20 মিনিট লাগে। ইচ্ছে ছিল দাদুর বাসা থেকে ছোট ফুফুর বাসায় হেঁটে যাব। অটো ভাড়া 15 টাকা আর রিক্সা ভাড়া 45 টাকা। হেঁটে যেতে ঘন্টাখানেকের বেশি লাগবে। গিয়েছিলাম তাই অনুমান করে বললাম। পুরোপুরি নিশ্চিত ভাবে বলতে পারলাম না, কারণ সময় দেখে রাখা হয়নি। এরকম হাঁটার ফলে কিছু টাকা বেঁচে যায়। হাঁটতে হাঁটতে সামনে কোন অসহায় কাউকে পেলে দিয়ে দিই। কোনোদিন 10-এর 5 টাকা তো কোনোদিন 50 টাকা পার হয়ে যায়, কোন দিন টাকা না থাকায় কিছুই দেওয়া হয় না। তো যাই হোক, চলে আসছি হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের সামনে। এবার চলে যাব 3য় তলায়, সেখানেই যে কোন ফুল গাছের চারা পাওয়া যায়। আরো দোকান আছে শহরে, কিন্তু আমি তেমন চিনি না। বা দোকানটা তো অনেক বড়।
এসি সিস্টেম যার জন্য সামনের দিকটা কাচের, তাই তো বাহিরে থেকেই দেখতে পেলাম। সর্বোচ্চ শক্তি দিয়ে অল্প একটু জায়গা পেলাম ভেতরে প্রবেশের জন্য। বাবা গো বাবা, গায়ে সব শক্তি দিয়েও খুলতে পারি না এমন দরজা। আবার কারোর থেকে হেল্পও চায় না যে ভাইয়া একটু হেল্প করবেন, এটা বলতে আমার এগোতে লাগে। মনে হয় ভাববে কি এত বড় ঢেঙ্গি মেয়ে এই সামান্য দরজা খুলতে পারে না। সোজা চলে গেলাম কাউন্টারে, যেখানে মূল্য পরিশোধ বা বিভিন্ন সমস্যার কথা বা কোন গাছ আছে সে সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়। আঙ্কেল, কাঠ গোলাপের চারা গাছ হবে? হ্যাঁ হবে। কেমন রঙের নিবা নাকি যে কোনো রঙের হলেই হবে? আমি সব রঙেরই একটা একটা করে কাঠ গোলাপের চারা গাছ নিব। ঠিক সেই সময় কোথা থেকে এক ছেলে আমার পাশে এসে ম্যানেজারকে বললেন, এই লিস্ট অনুযায়ী সব ফুলের চারা গাছ 2টা করে নিব। আমি উকি ঝুঁকি দিয়ে দেখলাম সেখানে কাঠ গোলাপের চারা গাছও উল্লেখ করা আছে। তাতে আমার কি? আমি আমার চাহিদা মতো কাঠ গোলাপের চারা গাছ পেয়ে গেলেই হলো। কিন্তু এরপর ম্যানেজার আর কর্মচারী যা বলল তাতে বিষয়টাই মাথা ঘামাতেই হলো। ম্যানেজার বললেন, এই সাইফুল কাঠ গোলাপের চারা গাছের স্টক কেমন? সাইফুল নামের ছেলেটি উত্তর দিল, কাঠ গোলাপের চারা গাছ ইদানিং বেশি মার্কেটে চলছে, ফুরিয়ে গেছে, আর মাত্র 2টা চারা গাছ আছে। ম্যানেজার আমাদের দুজনের দিকে তাকাতেই আমরা দুজন একসাথে বললাম, আমি নিব। এবার আমরা দুজন দুজনের দিকে তাকালাম। এতক্ষণে খেয়াল করলাম সে এখনো হেলমেট পরেই আছে। মেবি মোটরসাইকেলে আসছে। ভাব, কফি কালারের টি শার্টের ওপর এই গরমে কালো লেদারের জ্যাকেট পরে আছে। কি অদ্ভুত। মেবি অষ্টম আশ্চর্যের মধ্যে একটি উনি নিজেই। কালো জিন্সের প্যান্ট আর সাদা কালো মিক্স জুতা। কি আজব, এই গরমে উনি আছেন কিভাবে এই বেশে? যাই হোক, আমাকে কাঠ গোলাপের চারা গাছ 2টো হাত ছাড়া হতে দেওয়া যাবে না। তাই আমি প্রথমে বললাম, দেখুন মিস্টার, আমি প্রথমে ওনাকে কাঠ গোলাপের চারা গাছের কথা বলেছি, সুতরাং ওই 2টো কাঠ গোলাপের চারা গাছ আমি নিব। আমার কথা শুনে উনি ওনার হেলমেট খুলে ফেললেন। হয়তো উনি চেয়েছিলেন অর্ডার করবে আর কর্মচারীরা চারা গাছগুলো ঠিক করে রাখা গাড়িতে উঠিয়ে দিবে, উনি ঝামেলাবিহীন এবং তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারবেন। এখন বুঝলাম কেন উনি ওনার হেলমেট খুলেননি আগে। উনি দেখতে সুদর্শনই বটে। মুখে চাপ দাড়ি, চুলগুলো এখনকার সময়ের ডিজাইনে কাটা, মানে চারপাশে চুল ছোট, সামনের মাঝখানে আর ডান দিকে কিছু বড় বড় চুল যেগুলো টেনে নাক পর্যন্ত নিয়ে আসা যাবে। তবে মনে হয় উনি জন্মগত চিকন। উনি বললেন, দেখুন মিস, আমি সবগুলো ফুলের চারা গাছের 2টো করে চারা গাছ চেয়েছি। লিস্টে কাঠ গোলাপের চারা গাছও উল্লেখ আছে। যেহেতু আমি 2টো করে গাছ চেয়েছি সেহেতু আমি কাঠ গোলাপের চারা গাছ 2টো নিব। দেখুন মিস্টার, আমি মেয়ে, অনেক দূরে গ্রাম থেকে এসেছি। এই সামান্য বিষয়ে বারবার তো আসা যায় না, তাই না? আর আপনি তো ছেলে, মোটরসাইকেল আছে, যখন তখন এসে নিয়ে যেতে পারবেন। মুখটা যথাসম্ভব ইনোসেন্ট ভাব ধরে ঠোঁট উল্টে কথাগুলো বললাম। তবে লাভের লাভ কিছু হলো বলে মনে হয় না। মিস, সব বিক্রেতাই চাইবেন বেশি বিক্রি হোক। আমি যেহেতু একসাথে অনেকগুলো ফুলের চারা গাছ নিব সেহেতু বিক্রেতা আমার কাছেই কাঠ গোলাপের চারা গাছ 2টো বিক্রি করবেন। আচ্ছা লোক তো আপনি, কোমরে হাত দিয়ে কপাল কুঁচকে বললাম। শুনুন মিস, আমি লোক না, আমি আবির। সো হোয়াট? হোয়াট আই ক্যান ডু? নাথিং। I just say that my parents have given such a beautiful name with Atika and you will tell me that name. একটা মুখ ভিঞ্চি দিলাম। দেখুন, যেই হন কাঠ গোলাপের চারা গাছ 2টো আমিই নিব। আপনি তো বেশ ঝগড়ুটে। আর আপনি কম কিসে? কাঠ গোলাপের চারা গাছ 2টো আমিই নিব। কাঠ গোলাপের চারা গাছ 2টো আমিই নিব, আর আমি না নিতে পারলে আপনাকেও নিতে দিব না। এরই মাঝে আনুমানিক 37-এর 39 বছরের একজন মহিলা আর একজন ভার্সিটি পড়ুয়া আপু। ভার্সিটির ড্রেস পরে আছে বিধায় অনুমান করতে পারলাম
কাঠগোলাপের চারা দুটো নিয়ে এসে ম্যানেজারের কাছে এসে টাকা পরিশোধ করে আমাদের দুজনের চোখের সামনে নিয়ে গেল। মিস জগরুটে, আপনার মনের ইচ্ছাই পূর্ণ হলো। আমি শুধু একটা ভেঙচি কাটলাম। ম্যানেজার বললেন, যেহেতু কাঠ গোলাপের চারা গাছের স্টক শেষ, আমাদের মূল নার্সারিতে যাব, ওখান থেকে অনেক ধরনের কাঠ গোলাপের চারা গাছ নিয়ে আসবো, অন্যান্য ফুলের চারা গাছও আনবো, তবে আপনারা বলে রাখলে সে বিষয়টা মাথায় রেখে নিয়ে আসবো। আচ্ছা আঙ্কেল, যত রঙের কাঠ গোলাপের চারা গাছ আছে একটা একটা করে নিয়ে আসবেন। আবিরও আমার মতোই সেম কথা বলল আর এক্সপ্লেইন করলো। মাত্র 2টা কাঠ গোলাপের চারা গাছ নিব, তার সাথে আরো 4-5টা কাঠ গোলাপের চারা গাছ নিলে মন্দ হয় না। ম্যানেজার বললেন, আচ্ছা এখানে নাম কি কি রং এর কাঠ গোলাপের চারা গাছ নিবে, মোবাইল নাম্বার দিয়ে যাও, তাহলে বিষয়টা মাথায় থাকার সাথে সাথে তোমাদের এই বিষয়ে জানাতেও পারবো। আমি ভেবে দেখলাম আঙ্কেল বিষয়টা মন্দ বলেনি, আর এই নাম্বার অন্য কেউ জানলেও সমস্যা নেই, তেরি বেরি করলে ডেকে নিয়ে গিয়ে উত্তম মাধ্যম কেলানি দিলেই সব ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ নাম্বার কি কি রঙের কাঠ গোলাপের চারা গাছ নিব ওইগুলো লিখে চুপচাপ বেরিয়ে এলাম। তাকে আর খেয়াল করিনি, হয়তো সে আমার চলে যাওয়ার পানে একটু হলেও তাকিয়েছিল। অনেকক্ষণ ধরে বিছানার উপর ফোনটা বেজে চলেছে, ইতিমধ্যে 2বার রিং হয়ে কেটেও গেছে। আমি আম্মুর রুমে আমার চুলের রাবার ব্যান্ড খুঁজছিলাম। ফোন হাতে নিতে নিতে আবার কল আসলো। রিসিভ করতেই একটা ভরাট গম্ভীর মিষ্টি পুরুষালী আওয়াজ ভেসে এলো অপর পাশ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি মিস জগরুটে? অপরিচিত, কারণ নাম্বারটা অপরিচিত। ওয়ালাইকুমুস সালাম। রং নাম্বার। আমি কোনো ঝগড়ুটে না। এই বলেই কল কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার কল আসলো। মিস আরও কল কেন কেটে দিলেন? আমাকে একবার বলার সুযোগ তো দিবেন। কে বলছেন? আমি মিস জগরুটে, আমি আবির। ভুলে গেছেন এ কয়দিনে? ওয়েট, আপনি আমার ফোন নাম্বার কই পেলেন? আপনি তো দেখছি অনেক সাংঘাতিক লেভেলের। আমার নাম্বারটা ও জোগাড় করে ফেলেছেন। আর আপনার সাহসেরও তারিফ করতে হয়। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে কল করেছেন। আরে মিস ঝগড়ুটে, কুলকুল, আমাকে কিছু বলার সুযোগ দিন। না জেনেই এতগুলো কথা শুনিয়ে দিলেন। আপনি জানেন না কারো বিষয়ে সঠিক না জেনে কিছু ধারণা করে বলা উচিত নয়। আচ্ছা দুঃখিত। এখন বলেন কেন কল দিয়েছেন? মিস ঝগড়ুটে, আসতে এত তাড়া কিসের? আমি তো হারিয়ে যাচ্ছি না। বলছি, দেখুন মিস্টার, আমার অনেক কাজ আছে। আচ্ছা আপনার কি মনে হয় আমি সব সময় শুয়ে বসে থাকি? বলেই দাঁতে জিভ কাটলাম, কারণ আমি তো সব সময় শুয়ে বসেই থাকি। তা মিস ঝগড়ুটে কি কি কাজ করেন শুনি তো একটু। এত কিসের তারা যে একটু ফোনে কথা বলারও সময় নেই। এই যে মিস্টার, আপনি আমাকে বারবার ঝগড়ুটে কেন বলছেন? আমি কি সব সময় আপনার সাথে ঝগড়া করি? আর এত কথা না পেঁচিয়ে বলুন কেন ফোন করেছেন? আপনাকে কি আর সাথে ঝগড়ুটে বলি? সব সময় ফায়ার হয়ে কথা বলেন। আপনার মিষ্টি নামটা না আপনার সাথে যায় না। যাই হোক, ম্যানেজার কাকু ফোন দিয়েছিল, ফুলের চারা গাছ এনেছেন। উনি খুব ব্যস্ত, তাই আপনার নাম্বার আমাকে দিয়ে বললেন আমি যেন আপনাকে জানিয়ে দিই। আমি আজই মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম। আপনি সময় করে নিয়ে আইছেন। ধন্যবাদ জানানোর জন্য। আসসালামু আলাইকুম, রাখছি বলেই কল কেটে দিলাম। ওপাশ থেকে আর কিছু বলার সুযোগ দিলাম না। কি জানি আরো কতক্ষণ এসব আজাইরা কথা বলতো। প্রায় সপ্তাহখানেক পর রাতে আবার কল দিল সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। মিস জগরুটে? জি হ্যাঁ। বলুন। আপনি স্বীকার করে নিলেন যে আপনি ঝগড়ুটে? হা 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 হা। আজাইরা কথা বাদ দিয়ে বলুন কি বলবেন। আপনি তো বেশ অদ্ভুত। ওই দিন আপনাকে সাহায্য করতে আর একটা দরকারে কল দিয়েছিলাম, ওই দিনই ভাবলেন আমি ফ্লার্ট করতে কল দিয়েছি।
আর আজকে একটু বোর লাগছিল, ভাবলাম একটু আপনার সাথে ফ্লার্ট করলে ভালো লাগবে, তাই ফ্লার্ট করতে কল দিলাম। আর আপনি ভাবলেন কোন দরকারে কল দিয়েছি। আপনি না সব সময় মুড নষ্ট করে দেন। কি হো হো। আস্তে মিস জগরুটে। আমার কানের পর্দা ফেটে গেছে মনে হয়। আপনার সাহসের তারিফ করতেই হয়। দেখুন মিস্টার, আমি অন্য সব মেয়েদের মতো না। এসব গদগদ ভাব অন্য কারোর কাছে গিয়ে করুন। আর একটা কথা, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে দ্বিতীয়বার কল দেওয়ার চেষ্টাও করবেন না। আমার কথায় খারাপ লাগলে আমি দুঃখিত। আল্লাহ হাফেজ। আরে এই যে মিস, শুনুন তো। টুট টুট টুট। কল কেটে দিলাম। ছেলেটা আস্ত অসভ্য আর চরম বেয়াদব। প্রায় মাসখানেক পর বিকালে আমি ছোট ফুফুর বাসা থেকে বাসায় আসছি। আমার ফুফাতো বোনের বিয়ে হয়ে গেছে ছোট ফুফুর মেয়ে। ও ছোট ফুফুর বাড়িতে আসলেই আমাকে কল দেয়, আমিও এলেই ছোট ফুফুর বাসায় বেড়াতে যাই। তো এসেই বাহিরে চেয়ারে আব্বুকে গম্ভীরভাবে বসে থাকতে দেখলাম। বাসায় ঢুকে রুমে আসার পর আম্মু উসখুস করছে কিছু একটা বলার জন্য। আমি বিষয়টা পাত্তা দিলাম না। এখন একটু ঘুম দিব। আমি জার্নি করলেই অনেক ক্লান্ত হয়ে পড়ি, ঘুম দিতেই হবে, নইলে শরীরে শক্তি পায় না। রাতে আমার ছোট বোনকে পড়াচ্ছি। আম্মু উসখুস করছে দেখে আমি বললাম, আম্মু কিছু বলবা? আসলে বলেই আম্মু হাতের তালু চুলকাতে লাগলো, হয়তো কোন গুরুত্বপূর্ণ বিষয় কি দিয়ে শুরু করবে, কিভাবে বলবে, এটা মনে মনে ভেবে নিচ্ছে। আসলে নকলে না করে বলে ফেলো, কি বলবা? জহুরি চোখে পর্যবেক্ষণ করে আবার বললাম, মনে হচ্ছে তো অনেক সিরিয়াস কিছু। বলো বলো। বলেই আমার ছোট বোনের পড়ানোর দিকে খেয়াল দিলাম। সামনের শুক্রবার বাদ আসর তোর বিয়ে। কথাটা আমার কানে বজ্রপাতের মতো শোনালো। মনে হলো ভুল শুনেছি। আজ বুধবার আর শুক্রবার বিয়ে, এটা কিভাবে সম্ভব? আম্মুর দিকে অবিশ্বাস্য চোখে তাকালাম। আম্মু কোন রকম দ্বিধা ছাড়া বলতে লাগলো, এই প্রস্তাব কয়েক সপ্তাহ আগে তোর মামা পেয়েছিল, তোর মামাই তোর আব্বু আর বড় আব্বুকে বলেছিল। সেই দিন তুই তোর ছোট ফুফুর বাসায় বেড়াতে যাওয়ার পর ছেলে পক্ষ কল দিয়ে বলেছে তাদের কিছু চাই না, ওরা শুধু তোকে ছেলের বউ হিসেবে নিতে চায়। ওদের তোকে দেখার কথা বললে ওরা বলল ওরা নাকি তোকে কোথায় দেখেছে, সেখান থেকেই তোকে তাদের ভীষণ পছন্দ। ওনারা ওনাদের বাসায় তোর আব্বু, বড় আব্বু, মামাকে গিয়ে দেখে আসতে বলল, আরো আশেপাশে খোঁজ নিয়ে দেখতে বলল। ছেলের বাবার নিজের ব্যবসা আছে, ছেলে ওই ব্যবসা দেখাশোনা করে। তো ওরা চাচ্ছে যদি আমাদের পছন্দ হয় এই সম্বন্ধ, তাহলে শুক্রবার বিয়ে পড়িয়ে উঠিয়ে নিয়ে যাবে, পরে সময় সুযোগ করে কমিউনিটি সেন্টারে বড় করে অনুষ্ঠান করবে। ওনারা বলেছে চাইলে আমরাও আরো আত্মীয়দের ইনভাইট করতে পারি। আম্মু কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, ছেলে ভীষণ ভালো, আর তার চেয়েও বড় বিষয় ছেলের পরিবার ভীষণ ভালো। সবার অমায়িক ব্যবহার। ছেলে আর ছোট বোন, তাও ছোট বোনটার বিয়ে হয়ে গেছে। আর বাবা মা। এমন ভালো সম্বন্ধ পাওয়া অনেক মুশকিল। মানে কি আম্মু? হুট করে বলা নেই কওয়া নেই, এইভাবে বিয়ে দিয়ে দিবে তোমরা? আমার বিয়ে আমি নিজেই জানি না। যার সাথে বিয়ে হচ্ছে সে কেমন এটাও জানার অধিকার নেই আমার। আর আজ বুধবার, কিভাবে তোমরা শুক্রবার বিয়ের তারিখ ঠিক করলে? আর কিছু বলতে পারলাম না। মাথাটা কেমন উল্টা পাল্টা লাগছে। সবকিছু কেমন মিথ্যে মিথ্যে মনে হচ্ছে। কাল তোর মামি আর বোনদের সাথে মার্কেটে গিয়ে হলুদের শাড়ি আর কি কি লাগবে কিনে নিয়ে আসিস। ওরা হলুদের প্রোগ্রামও জাঁকজমক করে করবে পরে। তবু তুই আমার প্রথম মেয়ে, আর হাতে একটু সময়ও আছে, আর এটা নিয়ম মোতাই একটুখানি পায়েস রান্না করে তোর মুখে দিব। সব রকমের প্রস্তুতি নিয়ে নে। আম্মু আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। হোক আমি আমার বাবা মায়ের পছন্দেই বিয়ে করব, হোক আমার নিজস্ব কোন পছন্দ নেই, তাই বলে এভাবে হুট করে আমার বিয়ে দিয়ে দিবে? রাতে ঠিক মতো খেলাম না। আমাকে তাড়িয়ে দেওয়ার এত তাড়া যে এইভাবে আমাকে বিয়ে দিচ্ছে। আর আসবো না এই বাসায়। আমার শুক্রবার বিয়ে।
আমি একজনের নামে নিজেকে স্বাক্ষর করব, তার সাথে জুড়ে যাব, একটা পরিবারে জুড়ে যাব, দায়িত্ব হবে, নতুন পরিবেশ, এসব ভাবতেই শরীরে একটা শিহরণ খেলে গেল। একটা ভয় কাজ করতে লাগলো। কি হবে? আমি কি দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবো? সবার মন জয় করে চলতে পারবো? আর সেই মানুষটা, সে কেমন হবে? 8:47 বাজে সকাল। আমি হাত পা ছড়িয়ে এখনো ঘুমাচ্ছি। আমার মাথা থেকে বেরিয়ে গেছে আজ আমার গায়ে হলুদ আর কাল বিয়ে। আমার অনেকগুলো মামী আছে, খালামণি 2টা, ফুফু 3টা, ফুফাতো বোন 2টা, মামাতো বোন অনেকগুলো, তবে বড় 2জন। হুট করে বিয়ে ঠিক হওয়ায় সবাই এখনো আসেনি, তবে বিকেলের মধ্যেই সবাই চলে আসবে। তো মামিদের মধ্যে 3জন আমার বান্ধবীর মতো, তাই ওরা মামি বান্ধবী। আমার ওই 3 মামি বান্ধবী আর মামাতো বোন যে সবচেয়ে বড়, সে আমার রুমে এসে লাগছে। আমার ছোট বোন আর আমি থাকি এক রুমেও, মাঝে মাঝে সকালে উঠে গিয়ে আম্মুর রুমে ঘুমাই, নইলে বাইরে খেলতে যায়, এই জন্য দরজা খোলা। আম্মু দেখি এখনো ঘুম দিচ্ছে। মামি বান্ধবী আরো, আম্মু উঠো, গোসল করে রেডি হয়ে নেও, আর কি কি কিনবা সব লিস্ট করে নেও। তখন তাড়াহুড়োর মধ্যে অনেক কিছুই কিনতে ভুলে যাব। মামি বান্ধবী ও আরো, আপু উঠো, মার্কেটে যাবা না? মামাতো বোন আমি পিটপিট করে তাকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললাম, মার্কেটে কেন যাব? কিসের জন্য যাব? কার কি হচ্ছে? আরে বিয়ের জন্য শপিং করতে হবে না মামাতো বোন। আমি একটু বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কার বিয়ে? আমি বলতে দেরি, ওদের হাসতে দেরি হয়নি। আজব হাসির মতো কি বললাম, আরে আম্মু দেখি ঘুমে সব ভুলে গেছে। জিজ্ঞেস করছে কার বিয়ে। হা 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 হা। মামি বান্ধবী তাড়াতাড়ি উঠে আগে ফ্রেশ হয়ে নেও, তারপর বলতেছি কার বিয়ে। উঠো উঠো। মামি বান্ধবী বলেই আমাকে ঠেলে উঠিয়ে দিল। তখনও ওরা 4জন মিটমিটিয়ে হাসছে। কিছুক্ষণ উঠে বসে জিম ধরে থাকার পর রাতের কথা খেয়াল হলো। এক প্রকার লজ্জা লাগলো, নিজেরও হাসি পেল। আমার বিয়ে আর আমি জিজ্ঞেস করছিলাম কার বিয়ে। কিছুটা রাগ আর অভিমান মিশিয়ে জোরেই বললাম, হ্যাঁ, অনেক বোঝা হয়ে গিয়েছিলাম আপনাদের কাছে, তাই তো এত তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছেন। ভালো আর আসবো না আপনাদের এখানে। গলাটা কেমন ভার হয়ে আসলো হঠাৎ, চোখ ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই ঝরঝরিয়ে গড়িয়ে পড়বে চোখের পানিগুলো। 2 মামি বান্ধবী আমার 2 পাশে বসলো, হয়তো আমাকে সান্ত্বনা দিতে। দেখো আম্মু, বিয়ে তো একদিন করতেই হবে, হয়তো আগে নয়তো পরে। আর সব বাবা মা চায় তার মেয়ে ভালো থাকুক, ভালো কোন পরিবারে। তোমার ভাগ্যে এমন ছিল, তাই এইভাবেই হচ্ছে বিয়েটা। ভাগ্যে যা আছে তা তো হবেই, তোমার আমার এতে হাত নেই, তাই না? আর এগুলো কেমন কথা? এটা তোমার কি বাসা, তুমি যখন তখন আমাদের মেয়ে জামাইকে সাথে করে নিয়ে বেড়াতে আসতে পারবে। এখন মন খারাপ করো না তো। যাও এখনই গোসল করে নেও, পরে লিস্ট করি, খেয়ে বের হব। আমি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে গোসলের জিনিস নিয়ে বাথরুমে গেলাম। গোসলের শেষ দিকে কল আসলো আমার ফোনে। আম্মু, ফোন কি রিসিভ করব মামি বান্ধবী? আমি বলার আগেই আম্মু বলে উঠল, রিসিভ করে কথা বলো। ফারদিনের কল দেওয়ার কথা ছিল সকালে। আমরা নিজ দায়িত্বে বুঝে নিলাম ফারদিন পাত্র মহোদয়ের নাম। গোসল শেষে আমি বললাম, আর ওরা লিস্ট তৈরি করলো। খাওয়ার পর 2 মামি বান্ধবী, এক মামাতো বোন রেডি হয়ে নিলাম। আমরা এই কয়জনই এখান থেকে বের হব। ওই দিক থেকে 2 ফুফাতো বোন আর এক ফুফাতো বোনের জামাই আসবে। এখান থেকে শহরে যাওয়ার জন্য 2টো যানবাহন, এক অটোরিকশা, 2 সিএনজি। আমরা অটো নিলাম। কিছু দূর যাওয়ার পর একটা মেসেজ আসলো। উপরে নোটিফিকেশনে নাম ফারদিন আহমেদ। বুঝলাম তখন মামি বান্ধবী নাম্বারটা সেভ করে দিয়েছে। মেসেজ ওপেন করে দেখলাম ছোট্ট একটা মেসেজ দিয়েছে, সে রওনা দিয়েছেন। আমি রিপ্লাই করলাম জি, আর কিছু লিখলাম না।
কিছুক্ষণ বাদে আবার মেসেজ আসলো পর পর দুইটা, সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন। মেসেজ দুটো দেখে কেমন জানি ভালো লাগা কাজ করলো। রিপ্লাই করলাম, আপনিও। কেনাকাটা প্রায় সব শেষ। বিয়ের জিনিসগুলো নাকি ছেলে পক্ষ থেকেই নিয়ে আসবে। ব্লাউজে থেকে হিলের মাপ ফোনেই জেনে নিয়েছে। এখন আমাদের মধ্যে কথা হচ্ছে হলুদের জন্য অর্নামেন্টস নিব কি নিব না। আমি বলছি নিব না, কিন্তু দুই আপু আর মামি বান্ধবী বলছে নেও, সাজছো যখন একটু ভালোভাবেই সাজো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম ফুলের অর্নামেন্টস গুলো থেকে পছন্দ করে নিব। দোকানে গিয়ে মুশকিলে পড়ে গেলাম, ৫-৬ রকমের অর্নামেন্টস পছন্দ হয়েছে, কোনটা নিব বুঝতে পারছি না। হঠাৎ ফোনে মেসেজ আসলো, আমি ফোন বের করে দেখি ফারদিন মাহমুদ। কনভারসেশন ওপেন করে মেসেজ দেখে পুরোপুরি অবাক, কারণ উনি লিখেছেন কাঠগোলাপের অর্নামেন্টসটা বেশি সুন্দর লাগবে। তার কথা অনুযায়ী কাঠগোলাপের রেডিমেড প্লাস্টিকের ফুল পুঁতি রঙিন ফিতা দিয়ে তৈরি অর্নামেন্টস নিলাম। পরে রেস্টুরেন্টে গিয়ে সবার মন মতো খেয়ে বাসায় রওনা দিলাম। এর মাঝে সে আর মেসেজ দেননি। সারা রাস্তা একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, উনি কিভাবে জানলেন আমরা এখন কি কিনছি, দোকানে কি কি আছে। বাসায় পৌঁছতে পৌঁছতে বিকেল পার হয়ে গেছে। সবাই রেস্ট নিয়ে হলুদের জন্য তৈরি হলো। আমার হলুদের সাজ আমি নিজেই সাজলাম। কি অদ্ভুত না! বাঙালি স্টাইলে শাড়ি পরলাম, যাকে বলে সাবারি। পাকা হলুদ জমিনার লাল খয়েরি পাড়, আর পুরো শাড়িতে সোনালী সুতার কাজ, আঁচল লাল খয়েরি আর সোনালী কাজ। এই শাড়ি সাবারি করে পরলেই বেশি মানায়, আর যেহেতু হলুদের অনুষ্ঠান সেহেতু এই ডিজাইনটাই বেস্ট। সবাই এই ডিজাইনেই শাড়ি পরবে। চুল মাঝে সিঁথি কেটে পুরো চুলের আঁচড় নিয়ে সামনের দিকের অর্ধেক চুল ফুলিয়ে ডিজাইন করে নিলাম। বাকি অর্ধেক সিঁথি মিলিয়ে দিয়ে খোপা করলাম। চোখে গাঢ় কাজল নিলাম। ঠোঁটে লাল গাঢ় লিপস্টিকের বদলে লিপ লাইনার দিলাম। শাড়ির পাড়ের সাথে ম্যাচিং করে ফেস কালারের আইশ্যাডো দিলাম। চোখের পাতায় খুব সাবধানে সরু করে আইলাইনার নিলাম, মাস্কারাও নিলাম। হাতে লাল খয়েরি কাচের চুড়ি, অর্নামেন্টস গুলোও পরলাম। কিছুটা বাদ ছিল ফুফাতো বোন প্লাস কলিজার বান্ধবীকে ডাকলাম। আমরা প্রায় সমবয়সী, এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ়। এই যে পাঠক পাঠিকারা, আপনারা হয়তো বলছেন বাপরে বিয়ে করতে চাইলো না আর এখন কত সাজছে, দেখো বিয়ে তো আমাকে করতেই হচ্ছে, তাই না? এইভাবে মন খারাপ করে বিয়ে করার মানে আছে নাকি? আর বিয়ে তো একবারই হয়, যতই এরকম অনুষ্ঠান আবার হোক তবুও এখনের অনুভূতি আলাদা। কি ভাবছো? মন খারাপ করো না, আর ভয় পাওয়ার মতোও কিছু নেই। বাদ বাকি অর্নামেন্টস ঠিক করতে করতে বলল ফুফাতো বোন, তোমাকে এই সিম্পল সাজেই এত সুন্দর লাগছে, না জানি গর্জিয়াস সাজে কত সুন্দর লাগবে। হালকা সেজেছি তাই সুন্দর লাগছে, গর্জিয়াস সাজলে পেতনি পেতনি লাগতো। ধুর পাগলি, এক এক জিনিসের এক এক সৌন্দর্য। আচ্ছা তাড়াতাড়ি এসো, সবাই অপেক্ষা করছে। বলেই চলে গেল ফুফাতো বোন। একটু সময় আয়নায় নিজেকে দেখে উঠতে যাব, তখনই আমার ছোট বোন একটা রেপিং করা গিফট বক্স আমার হাতে ধরিয়ে দিল। উপরে কোন নাম বা কিছুই লেখা নেই। আমি গিফটের রেপিং পেপার খুলে দেখি একটা নীল কাগজের চিরকুট আর হাজারি বেলি ফুলের গাজরা। আমি গাজরা হাতে নিলাম, অনেক সুন্দর আর একটা মিষ্টি গন্ধও আসছে। চিরকুটে লেখা, আপনার খোপায় বেশ মানাবে। আমি অবাক, আসলেই তো গাজরার কথা মাথাতেই ছিল না। আর এটা ছাড়া সত্যিই অসম্পূর্ণ লাগছিল। তার মানে কি সে আমার খোঁজ নিচ্ছে? সে কি আমার আশেপাশেই? এমন একটা উদ্ভট চিন্তা মাথায় আনার জন্য একটা চাটি মারলাম নিজেই। গাজরা খোপাতে পেঁচিয়ে বের হলাম রুম থেকে। সবাই একে একে হলুদ লাগিয়ে এক চামচ করে পায়েস, টুকরো করে কাটা ফলকে খাইয়ে যাচ্ছে। আমার তো অবস্থা বেগতিক মিষ্টি খেতে খেতে। 10টার দিকে এইসব সমাপ্তি করে গোসল করে নিলাম। রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিলাম, ফোনে একটা মেসেজ আসলো। ফারদিন আহমেদ দিয়েছেন মেসেজ, এই সময় গোসল করলেন ঠান্ডা লাগবে না। এরপরই আরেকটা মেসেজ, বেশি রাত জাগবেন না আর টেনশন করবেন না, শরীর খারাপ করবে। আজকে অনেক ধকল গেছে আপনার উপর, নিশ্চয়ই ক্লান্ত আপনি। ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি। লাস্ট মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কাল আসরের পর থেকে আমার পরিচয় আলাদা।
দায়িত্ব, কর্তব্য, নতুন মানুষ, নতুন পরিবেশ, সবচেয়ে বড় এই রুম, এই বিছানা, ব্যবহারের জিনিস সব ফেলে যেতে হবে আব্বু আম্মু ছোট বোন এদেরকেও। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। 9টা 45। ফোনে টাইম দেখে আবার ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমালে সব কিছু ভুলে বসি। কিছুক্ষণ পর খেয়াল হলো কি ব্যাপার, আজকে আম্মু এত বেলা হয়ে গেছে তবুও চিল্লাচ্ছে না কেন। কিছুক্ষণ অমনি শুয়ে রইলাম, পরে পুরোপুরি ঘুম ছেড়ে যাওয়ার পর মনে হলো ও আমার তো বিয়ে, হয়তো চলে যাব এই জন্য কেউ ডাকছে না। আমিও আরেকটু শুয়ে রইলাম, ইচ্ছে করে হয়তো এরপর আর এমন শুয়ে থাকার সুযোগ হবে না। আর যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কেমন করে যেন দুপুর গড়িয়ে গেল। ছেলে পক্ষ থেকে বিয়ের জিনিস আগেই চলে এসেছে। হালকা বিস্কিট কালারের কাতান জামদানি সিল্কের শাড়ি, পাড়ার আঁচল কালো খয়েরি, সোনালি সুতার কাজ, বিয়ের সাজটাও আমি নিজেই করলাম। সবাই ব্যস্ত। মামি বান্ধবী, ফুফাতো মামাতো বোন বরযাত্রীর জন্য স্পেশাল ডিশেস তৈরি করছে। আম্মু এদিক ওদিকে তদারকি করছে, খালামণি ফুফু রান্না করছে, সাহায্য করছে। সাথে নানি আর দাদিকেও রান্নার কাজে লাগিয়ে দিয়েছে। মামা আব্বু ভাইয়েরা মিলে বাইরের সব কিছুর ডেকোরেশন, কি কি লাগবে, কোথায় কোথায় গিয়ে আনতে হবে এসব করছে। হুট করে এত সব কিছু করা চারটেখানি কথা না। কুচি দিয়ে সাধারণ ভাবেই শাড়ি পরলাম, সাধারণ খোপা করলাম। চোখে গাঢ় কাজল নিলাম, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক নিলাম, হাতে সোনালি ঝুড়ি চুড়ি পরলাম। স্বর্ণের জিনিস আম্মুর কাছে পাত্র পক্ষ থেকে আসছে, আর কিছু আম্মু বানিয়েছিল আগেই। কিছুক্ষণ পর বাইরে হইচই শোনা গেল। মনে হয় বরপক্ষের সবাই এসেছে, বেশি না 15-17 জন। আম্মু স্বর্ণের সব পরিয়ে দিল, কিন্তু একটুও কান্না করল না। কারণ আম্মু কান্না করলে আমি তার 3 গুণ বেশি কান্না করব। বরপক্ষ অন্য রুমে, আর আমি আর মামিবান্ধবী, ফুফাতো বোন, মামাতো বোন এক রুমে। সব শেষে যখন মৌলভী সাহেব আর উকিল আসলেন আমার রুমে, তখন মনে হচ্ছিল এক ছুটে বাহিরে বের হয়ে যায়। কেমন দমবন্ধ দমবন্ধ লাগছিল। সবকিছু কেমন ঘোরের মতো লাগছিল। হঠাৎ করেই মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো। চঞ্চল আর উকিয়ের পর থেকে শান্ত হয়ে যাবে। কখনো আর উচ্চ স্বরে কথা বলা হবে না। আস্তে কথা বলতে হবে। উচ্চ স্বরে আর হাসা হবে না। যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়া হবে না। যা খুশি তাই করা যাবে না। তাতে কি? যেখানে আমার বাবা মা আমাকে সহ্য করতে না পেরে তাড়িয়ে দিচ্ছে, সেখানে পর আর কত সহ্য করবে। মনে মনে জিদ করলাম আমি বিয়ে করব। চলে যাব, এরা তো শান্তিতে থাকুক। ফুফাতো বোনের ধাক্কায় ঘোর কাটল। মৌলভী সাহেব বলছেন, রাধানগর নিবাসী মোহাম্মদ এনায়েত আহমেদ এর বড় ছেলে ফারদিন আহমেদকে নগদ 15,545 টাকা দেন মোহর পরিশোধ। আপনি হেমায়েতপুর ইউনিয়ন নিবাসী আশরাফুল ইসলামের বড় মেয়ে অপরিচিতা আরও এই বিবাহে সম্মত থাকিলে বলুন কবুল। আমার মনে হচ্ছিল আমার গলা চেপে কেউ ধরে রেখেছে। কোনোভাবেই শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমি বধির হয়ে গেছি। আশেপাশের সব দোকানে আসছিল না, শুধু কবুল শব্দটা বারবার প্রতিধ্বনি হচ্ছিল। চোখ ঝাপসা হয়ে আসছিল। মাথা ঘুরছিল। অনেক সময় পর অস্ফুট স্বরে 3বার কবুল বললাম, সবাই আলহামদুলিল্লাহ বলে মোনাজাত ধরল। সবার দেখে আসছি বিয়ের আগে কথা বলতে দেওয়া হয় পাত্র পাত্রীর একান্তে, কিন্তু আমার বেলায় উল্টো। মোনাজাত শেষে 10-15 মিনিট পর প্রায় সবাই বের হয়ে যাওয়ার পর ফুফাতো বোন প্লাস বান্ধবী এসে বলল, তোমার জামাই তোমার সাথে কথা বলবে। কথাগুলো দাঁত কেলিয়ে বলেই চোখ টিপল। আমি ওর দিকে কপাল কুঁচকে তাকাতেই শব্দ করে হেসে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে বসলাম। একটু পরেই ফারদিন আহমেদ রুমে ঢুকলেন, কে যেন শয়তানি করে ওপাশ থেকে দরজা লাগিয়ে দিল। নিশ্চয়ই মামিবান্ধবীদের কাজ, এরা ছাড়া এমন কিছু কেউই করবে না। আমি ঘুরে ওনার দিকে তাকাতেই 180 ভোল্টেজের শক খেলাম, যার ফলে বসা থেকে কখন দাঁড়িয়ে গেছি খেয়াল নেই। ঠিক সেই মুহূর্তেই লোডশেডিং হলো। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না।
হঠাৎ ফোনের ফ্ল্যাশ অন হলো। সামনে তাকাতেই আরেক ঝটকা শক। শকের উপর শক খেয়ে চলেছি, হজম হচ্ছে না, এই জন্যই বোধ হয় ঘেমে গেছি। কথা হারিয়ে ফেলেছি। ফারদিন আহমেদ একেবারে আমার সামনে। আমাদের মধ্যে 2 আঙ্গুলের ব্যবধানও নেই। আমি কিছুটা ড্রেসিং টেবিলের সাথে ঘেঁষে দাঁড়ালে সেও আমার দিকে এগিয়ে এসে এক হাত দেয়ালে দেয়। তার শ্বাস প্রশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। এই প্রথম এত কাছে কোন পুরুষ। মিস ঝগড়ুটে। 2 দিন ঝগড়া করে স্বাদ মিটেনি, সারা জীবন ঝগড়া করার জন্য নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তা ঠিক বলেছ, তবে আরো একটা বিষয় আছে। আমরা আগে ঢাকায় থাকতাম, আব্বু আর দাদুভাই এখানে থাকতো, মাঝে মাঝে ঢাকাতে থাকতো। আমার পড়াশোনা শেষ, আবার দাদুভাইও মারা গেলেন, তাই এখানে চলে আসছি একেবারে। তার 2 দিন পরেই তানজুম বায়না ধরল বারান্দায়ও ফুল গাছ লাগাবে, তাই ওই দিন ফুল গাছ আনতে যাওয়া। 2 দিন পর তানজুমকে দেখতে এসে এনগেজর করে রেখে যায়, পরের সপ্তাহেই বিয়ে। এখন আর ফুল গাছগুলোর তেমন যত্ন নেওয়ার কেউ নেই। আম্মুর প্রেশার, সারাদিন টুকটাক কাজের পর এইগুলো হয়ে ওঠে না। আমিও কাজ শেষে এইগুলোতে সময় দিতে পারি না। তোমার কাঠগোলাপ গাছের যত্ন তোমার ছোট বোন নিবে, কিন্তু আমার কাঠগোলাপের গাছের যত্ন কে নিবে? তো কথা হচ্ছে ফুল গাছগুলোর যত্ন নেওয়ার জন্য তোমাকে লাগবে। আমি শুধু ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে রইলাম। একটু পরেই কারেন্ট চলে আসলো, সে আমাকে ছেড়ে দূরে দাঁড়ালো। ধূসর ছাই রঙা শার্ট, ইন করে পরা, হাতা কুনুই পর্যন্ত গুটানো, হালকা ঘি রঙের প্যান্ট, হাতে কালো মোটা ফিতার ঘড়ি। 2 হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে। ইস, মারাত্মক সুন্দর লাগছে। তোমাকে প্রথম দিন ভালো লেগেছিল। তোমার ফায়ার হয়ে কথা বলাগুলো। নিচের ঠোঁট কামড়ে হাসলো মিস ঝগড়ুটে, হা 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 হা। আমি কি সব সময় আপনার সাথে ঝগড়া করি? দেখছো এখনো ফায়ার হয়ে কথা বলছো। আমি প্রত্যুত্তরে শুধু মুখ ভেঙচি কাটলাম। সে উচ্চস্বরে হাসলো। আজ আমাদের বিয়ে 3 দিন হয়ে গেছে। দুপুরে ফাহমিদা চলে যাবে। ফাহমিদা আহমেদ তানজুমের নাম। এ বাসায় আসার পর ওই বলেছে আমাকে ভাবিমণি বলে ডাকে। আমার এমন একটা ননদিনীর ভীষণ শখ, কিন্তু আফসোস আমার আগেই ওর বিয়ে হয়ে গেছে। আবির প্রতিদিন কাজে যায়, আর এর কারণ হিসেবে বলেছে অনুষ্ঠান আর হানিমুনের জন্য অনেক দিনের ছুটি লাগবে, এখন কাজ করি তখন ছুটি কাটাবো। সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়, দুপুর 2টার দিকে এসে খাবার খেয়ে আবার 3টার দিকে বের হয়ে যায়, রাত 11টার দিকে বাসায় আসে। আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভীষণ ভালো। আমাকে প্রথম দিন আপন করে নিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি আগেও এসেছি। অনেক দিনের পরিচিত। ছাদে অনেক বড় বকুল ফুল আর বেলি ফুল গাছ দেখলাম, ফুল ফুটে আছে। মনে হয় অনেক আগের লাগানো। সবচেয়ে অবাকের বিষয় যে আমার রুমের বারান্দায় সব রকমের কাঠগোলাপের চারা গাছ সবে লাগানো। রাতে বারান্দার রেলিং ধরে একা একা দাঁড়িয়ে আছি। এতদিন তানজুমের সাথে খুব সহজেই মিশে গিয়েছিলাম, সময়ও খুব দ্রুত চলে গেছে। আমার শ্বশুর আর শাশুড়ি আগেই খেয়ে নিয়েছে। ওনাদের এক গাদা ওষুধ একটু এদিক ওদিক হলেই অসুস্থ হয়ে পড়েন, তাই আমি জোর করে খাইয়ে রেস্ট নিতে বলেছি। আমাকেও প্রতিদিন রাতে খেতে বলেন সাথে, কিন্তু আমি আর আপনার ছেলে একসাথে খাবো বলে ওর জন্য অপেক্ষা করি। আকাশে চাঁদ নেই, তবে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। কালো আকাশে ভীষণ মানিয়েছে। হঠাৎ করেই 2টো হাত আমার কোমর জড়িয়ে ধরল। ঘাড়ে তার নিঃশ্বাস আছড়ে পড়ছে। বুঝলাম সে। অজান্তেই ঠোঁটে হাসি ফুটল। আরু বলেই ঘাড়ে একটা গভীর চুমু খেল। আমি শিউরে উঠলাম। এক অদ্ভুত শিহরণ খেলে গেল পিঠা বয়ে। তার ছোঁয়া প্রতিবার আমার কাছে প্রথম ছোঁয়ার মতো লাগে। আমি লজ্জায় ওর বুকেই লুকায়। আমার ভাবনার মাঝেই আবার ডাকলো, মিসেস আহমেদ। কি এত ভাবছো? কিছু না তো। লজ্জা লাগছে, যার দরুন অনেক আস্তে কথা বলেছি। জানো, তোমার এই শান্ত স্বভাব ভালো লাগে না। তোমাকে চঞ্চলতাতেই ভালো লাগে।
সেই দিন কাঠগোলাপ গাছের জন্য এভাবে ঝগড়া না করলে হয়তো কখনোই তোমাকে আমার ভালো লাগতো না। এই ভালো লাগা আরো বেড়েছে কলে কথা বলার পর থেকে। ও আমাকে ঘুরিয়ে মুখোমুখি করে আবার কোমর জড়িয়ে ধরে বলল, তোমাকে খুঁজে আমার করে পাওয়া এত সহজ ছিল না। তোমার নাম্বার ট্র্যাক করে ঠিকানা খুঁজে তোমার বিষয়ে সব খোঁজ নিয়ে তোমার দুইজন প্রধান গার্ডিয়ানের সাথে কথা বলে আব্বুকে দিয়ে প্রস্তাব দিয়ে শেষমেশ তোমাকে পেলাম। আমার ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল না, তাই তোমার পরিবার আপত্তি করেনি। আপনি না সেদিন বললেন আমাকে কাঠগোলাপ গাছের জন্য নিয়ে আসছেন। বলেই ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে। ওইটা তো বাহানা ছিল মাত্র, নিচের ঠোঁট কামড়ে হাসল। তাহলে আসল কারণ কি ছিল? আরো বেশি ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে বললাম। সে আবারও নিচের ঠোঁট কামড়ে হাসল। আমি যতবার তাকে এইভাবে ততবার ফিদা। সে আরো বেশি তার সাথে মিশিয়ে নিয়ে কপালে গাঢ় চুম্বন করে বলল, ভালোবাসি। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার মায় জড়িয়ে গেছি খুব বাজেভাবে। বলেই দু চোখের পাতায়ও চুমু দিল। এক অজানা অনুভূতি সারা শরীর ছেয়ে গেল। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগলো। কানে একটা ধ্বনি প্রতিধ্বনি হতে লাগলো, ভালোবাসি। নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে আমাকে আবেশে তার বুকে জড়িয়ে নিল, আমিও সব দ্বিধা সরিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল এই মানুষটা আমার অনেক আপন। আমি এই মানুষটার সাথে অনেক সুখী। আমাকে একটা দোলনা এনে দিবেন। যখন কাঠগোলাপ গাছে ফুল ফুটবে আমি তখন এখানে বসে কাঠগোলাপের বাগান বিলাস করব। সে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, তুমি চাইলে এখনই এনে দিচ্ছি। বলে আবারও ঠোঁট কামড়ে হাসলো। আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। সে সত্যি সত্যি সেই রাতেই দোলনা এনে দিল। আমি ভীষণ অবাক হলাম আর মনে মনে আওড়ালাম, জীবনে এই কাঠগোলাপ এবং সে থাকলে আর কি লাগে সুখী হতে। সমাপ্ত।